বাস্তুতে 4 রকম ক্রিয়া করা আছে। প্রথম হচ্ছে উচ্চাটন, কোনো একটা ব্যক্তি মারা যাবে। দ্বিতীয় হচ্ছে ওনার বাড়িতে 8 জন প্রেত ছিল। ভদ্রলোক 6 মাস ঘুমোতে পারেনি ভালোভাবে, কাক রোজ এসে ওখানে কাকা করে ডাকতো সারাদিন। যখন ওনার বাড়িতে আমি বাস্তুটা ঠিক করতে গেলাম, মানে নিজেকে না সেখানে কে কাঁদায়, যখন আমি কাজটা করতে বসলাম জোড়া পেঁচা এলো। এটা নিশ্চয়ই তুই দেখেছিস। যার যোগ্যটা শেষ হলো দুটো লক্ষ্মী পেঁচা। না আমি তো চাক্ষুষ। বিভিন্ন কর্ম হয়েছে, বিভিন্ন কাটান হয়েছে, প্রেত কাটান, ওনার বাড়ির উপরে যে উচ্চাটন প্রয়োগ হয়েছিল সেই উচ্চাটন প্রয়োগ কাটান, ওনার বাড়িতে যে মৃত্যু ভাড়া একটা ছিল সেইটা কাটান হয়েছে। এবং লোকটা একটা সিসিটিভি ফুটেজে পাঠিয়েছে, মানে স্পষ্ট সিসিটিভি ফুটেজের সামনে দিয়ে কোনো ছায়া শরীর ঘোরাফেরা করছে, বোঝা যাচ্ছে ঢুকতে পারছে না। আমি যেখানে বন্ধন দিয়েছি। হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে যাই করুন নাই করুন সবাই বাস্তুটা বন্ধন করে নিন। বাস্তু যদি অথেন্টিক ভাবে আপনারা বন্ধন করেন তাহলে কি হবে, আপনাদের অন্তত 90% না হলেও 80% আপনারা বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবে। বাস্তুতে প্রবলেম কিভাবে আসে? হঠাৎ ধর তুই মার্কেটে গেছিস, ধর তোর কোনো শোপিস পছন্দ হলো বা কিছু হলো, কিন্তু তোর বাস্তুর জন্য ওইটা নয়, আনলে কিনা নেগেটিভ ঢুকে গেল। বাড়িতে হচ্ছে ঠাকুর ঘর যদি অন্যদিকে হয় বাস্তু তোর নেগেটিভ হয়ে যাবে। বাড়ির কালার অনুযায়ী বাস্তু তোর নেগেটিভ হয়ে যাবে। বাস্তু বন্ধন অনেকেই করে, কিন্তু আমার বাস্তু বন্ধনটা কিছুটা হাটকে, অন্যরকম। বিভিন্ন রকমের পৌরাণিক, ভৌতিক এবং যা মানুষের কাছে অজানা সেই ধরনের ঘটনা শুনতে এবং গুচ্ছ তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি ইভান রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন স্পিরিচুয়াল টক্সের একটা নতুন এপিসোড। আজকের এপিসোডে বন্ধুরা বহু প্রতীক্ষিত, তোমরা বারবার কমেন্ট করো প্রণব শাস্ত্রীকে চাই, প্রণবদা আমাদের সঙ্গে রয়েছেন। এবং আজকেও এমন অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো যেগুলো শুনলে গল্প মনে হলেও আদতে বাস্তব, কারণ তার সাক্ষী আমি নিজে। আমরা বিগত কয়েকদিন আগে বা মাসখানেক আগে একটি কেস স্টাডিজের জন্য আমরা গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে সেই বাস্তুতে কিছু ক্রিয়া করা হয়েছে। আমরা বলি মানুষের জীবনে যে সমস্ত প্রবলেমস হয় সেগুলো অনেক ক্ষেত্র থেকে আসতে পারে, কারোর সম্পর্ক দিয়ে আসতে পারে, কারোর জীবনে নিজের ওপর স্বাস্থ্যের ওপর আসতে পারে, কিংবা কারোর বাস্তুতেও আসতে পারে। যদি আপনার বাস্তু ঠিক না থাকে, যদি আপনার বাড়ি ঠিক না থাকে, তাহলে না তো আপনার অর্থ ঠিক থাকবে, না তো স্বাস্থ্য ঠিক থাকবে, না তো কোনো কিছুই ঠিক থাকবে। তাই সবার আগে বাস্তুকে বন্ধন করা, বাস্তুকে ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলে যাবো আজকে সরাসরি প্রণবদার কাছে। তার আগে বলবো, যারা তোমরা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। যারা নতুন তারা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। এবং যারা আমার পুরনো বন্ধু, যাদের জন্য এই চ্যানেলটা এতদূর এগিয়েছে, তাদেরকে বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি এরপর থেকে তোমরা যারা কমেন্ট করবে সেরা 2টো কমেন্ট আমি শাউট আউট দেবো। এবং যারা আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে চাও তারা যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। যারা প্রণবদার সঙ্গে কথা বলতে চাও, নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, কল করে নিয়ে কথা বলতেই পারো, কিংবা আমার সঙ্গে কথা বলতে পারো। আমরা কেউ আলাদা কেউই নই, সব এক জায়গাতেই। শুরু করছি আজকের এপিসোড। চলে যাচ্ছি সরাসরি প্রণবদার কাছে। বলো গুরু, কেমন আছো? একদম ওকে। মানে আবার মানে তুমি তো এখন স্টার হয়ে গেছো গো। না, কোথায় লোকজন ফোন করে শুধু প্রণবদা। হ্যাঁ, মানে ঘুমাবো কি বুঝতে পারি না, প্রণবদাকে দাও। আসলে কি বলতো, মানুষ এই যেমন তুই বাস্তুর কথাটা বললি, তুই নিজে ছিলিস আমার সঙ্গে সেই দিনে, তা মানুষটা কিরাম যন্ত্রণাতে ছিল নিশ্চয়ই দেখেছিস, বহু জায়গায় ঘুরেছে মানুষটা। আজকে তো ভালো লাগে যে মানুষটাকে রিলিভ করলাম, তুই সামনে থাকায় দেখে, হ্যাঁ, তা মানুষটা খুশি, তা এতেই যথেষ্ট। এবং মানে আমি অলরেডি ভিডিওর মধ্যে যা বিরল গেছে যজ্ঞের, আমার মানে এটা তো আমরা এখন শুট করছি, এরপরে এডিট হবে, এডিটিং এর সময় অলরেডি মানুষজন সামনে না ওই যজ্ঞের ভিডিও ফুটেজ দেখে নিয়েছে। হ্যাঁ, তো মানুষও বুঝতে পারবে যে কতটা অথেন্টিক ভাবে কাজ করে এখানে হয়, যে তন্ত্র মানে যে শুধু ভাওতা নয়, সেটাও এখানে মানুষ বুঝতে পারবে। অ্যাকচুয়ালি প্রকৃত তন্ত্রটা যারা জানে তারা ক্রিয়াটা সেইভাবে করে। এবং সব থেকে বড় কথা, একজন তান্ত্রিক কাজটা করে প্রকৃত তান্ত্রিক, এবং যে ব্যক্তিটা করাচ্ছে সে তান্ত্রিককে, তাদেরও একটু এইসব বিষয়ে নলেজ থাকা দরকার আছে। তারা যদি না কিছু না জানে, তারা ওই ভাঁওতা তান্ত্রিকের পেছনেই ঘুরবে। ম্যাক্সিমাম তো সেটাই হয় আজকালকার দিনে। এই একটা গেস্ট এসেছিল তোমারই বন্ধু সৌমেন, তার সঙ্গে আলোচনা করছিলাম এই রত্ন চূড়ামণি, অমুক পাওয়া, অমুক গোল্ডেন রত্ন, কত খেতাম, পয়সা দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, সেটাই তো 25,000, 30,000, 5,000, 7,000 দিয়ে পাওয়া যায়। কিন্তু আজকে আমি ধর 5,000 টাকা দিয়ে তাকে
সেই গোল্ডেন চূড়ামণি রত্ন পেয়ে গেল, তা সে কি প্রকৃত তান্ত্রিক? না, একদমই নয়। সে আসলে কোনোদিন সাধন ভজনই করেনি, কিছু তন্ত্রটা সম্পর্কে জানেই না। তা সে আজকে এই অ্যাওয়ার্ড নিয়ে মানুষ এই চকচকে জিনিসের পেছনে ছুটছে। এক্স্যাক্টলি। কিন্তু প্রকৃত এবার সবথেকে বড় কথা, ওই ভদ্রলোক যিনি এসেছিলেন আমার কাছে, বহু জায়গায় ঘুরে এসছে এবং তোর হেল্পের জন্যই আসতে পেরেছে। না, আমি না, এখানে আমি খুব প্রচন্ড প্লিজড যে আমি যে আপনাদেরকে বারবার বলি যে কোনো স্পিরিচুয়াল হেল্পের দরকার হলে ফোন করুন আমাকে। হ্যাঁ, আমাকে যখন উনি ফোন করেছিলেন তখন আমি প্রথম গলা শুনে বুঝেছিলাম যে সত্যি মানে ভীষণ মানে যন্ত্রণায় আছে মানুষ। এবং আমি যা শুনে বুঝলাম উনি মোটামুটি মার্কেট পুরো ঘুরে ফেলেছেন, পুরো এবং প্রচুর টাকা নষ্ট করেছে। আজকে মানুষটা আমার কাছে এসে তাকে যে রিলিভ করতে পেরেছি, এবং মাঝখানে যদি তুই না থাকতিস হয়তো মানুষটা এই আমার সঙ্গে যোগাযোগও করতে পারে না। শুধু দেখো, এটা তো শুধু আমি না, আমি নিমিত্ত মাত্র, সবই তো মায়ের ইচ্ছা। হ্যাঁ, একদম সবই তো জগৎজননীর ইচ্ছা। এবার সবথেকে বড় কথা, মানুষটা রিলিফ পেলো, এবং ওই দিনে তুই দেখেছিস কত কিছু হয়েছে। আমি চাই সেটা একটুখানি তুমি ডিসক্রাইব করে একটু বলো। এবং আমি প্রথমে মানে ঢোকার আগে আমি একটু ফিলিংসটা বলি। আমি তখন এখান থেকে আমি কাজ শেষ করে যাচ্ছিলাম, সেবারে গেছি এবং আমি রাত করে পৌঁছেছিলাম। একদম সেদিনকে আমার শ্যুট ছিল একদম। তো শ্যুট কমপ্লিট করে আমি যখন যাই তখন বেশ রাত্রি, তখন প্রায় 11টা তখন। তো আমি প্রথম যখন বাড়িতে ঢুকি, আমার এটা অভ্যাস বন্ধুরা, যে আমি কোথাও যখন যাই আমি গিয়ে সবার আগে ওয়াশরুমে যাই। মানে আমি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। তো আমি প্রথম ওয়াশরুমে যখন যাই আমার ভীষণ নেগেটিভ ফিল হয়েছিল। মানে আই ওয়াজ লিটলি স্কেয়ার্ড যে এতটাও নেগেটিভ কোনো বাথরুম হতে পারে বাড়ির, বা একটা বসত বাড়ির মধ্যে এক কোণে খুটখুটে অন্ধকার, প্রচণ্ড নেগেটিভ একটা জায়গা। এবং আমরা যারা বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছি তারা বুঝতে পারি কোথাও নেগেটিভ ফিল থাকে। একদম। তো আফটার দ্যাট এবারে আমি চলে আসি সরাসরি কেসে। প্রণবদা পুরো একটু বলো। এই দেখ, যখন তুই আমাকে কেসটা দেওয়ার পর ভদ্রলোকের বুঝলাম যে বাস্তুতে 4 রকম ক্রিয়া করা আছে। প্রথম হচ্ছে উচ্চাটন, দ্বিতীয় হচ্ছে ওনার বাস্তুর উপরে এমন একটা ক্রিয়া করেছে যেটার জন্য ওনার বাড়ির কোনো একটা ব্যক্তি মারা যাবে। তৃতীয় হচ্ছে ওনার বাড়িতে 8 জন প্রেত ছিল, 8 জন, এবং ভদ্রলোক পুজো করতে বসে ওনার আসন পর্যন্ত পুড়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক। ভদ্রলোক আমাকে যখন বললেন এই আপনার সঙ্গে ঘটে, বললো হ্যাঁ। ভদ্রলোক সব থেকে বড় কথা ট্র্যাজেডি দেখ, যেদিন আমার মন্দিরে উনি প্রথম যায়, উনি আমাকে অনেক কথা বলেছিলেন। তা আমি ওনাকে বললাম যে দেখুন, আপনি এতগুলো কথা বললেন, আপনার সমস্যা তো আমি এতগুলো এখানে বসে সল্ট আউট তো করতে পারবো না, কিন্তু একটা সমস্যা আপনার সল্ট আউট করবো। না কি? ভদ্রলোক 6 মাস ঘুমোতে পারেনি ভালোভাবে, এবং ওনার এজে গিয়ে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে যতটা ওনার শরীর অনুযায়ী একটা ঘুমের ওষুধ খাওয়া দরকার ঘুমটা আসার জন্য উনি খেয়েছেন, তাতেও ঘুম ধরেন। আমি বললাম এই সমস্যাটা আপনার আজকে আমি ইনস্ট্যান্ট করে দেব। তা ওনাকে আমি ওনার আঙুলটা নিলাম, নিয়ে আমাদের কিছু প্রসিডিওর আছে করলাম। করার পরে ওনাকে বললাম যে আপনার কাঁধের কাছে কারেন্টের মতো কিছু হলো? বললো হ্যাঁ, চিড়িং করে উঠলো। ঠিক আছে, যান। তা উনি ভদ্রলোক 2 দিন পরে আমাকে ফোন করে বলছে মশাই আপনি কি করলেন? আমি কেন কি করেছি? বলছে আরে আমার তো ঘুমই হতো না, বাসে যাচ্ছি ঘুমোচ্ছি, অফিসে যাচ্ছি ঘুমোচ্ছি, বাড়িতে যাচ্ছি ঘুমোচ্ছি, খালি ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ, এতদিন তো ঘুমাননি, তাহলে আপনার ঘুমের সমস্যাটা সল্ট আউট করেছে, এবারে বাকিটাও করে দেবো। তা যখন ওনার বাড়িতে আমি বাস্তুটা ঠিক করতে গেলাম, গিয়ে দেখলাম যে বাস্তুর যা পরিস্থিতি, প্রথম তো বাথরুমটা তো তুই ফিল পেয়েছিস, আমি ঢুকেই ফিল পেয়েছি ভেতরে একটা অস্বস্তি ভাব। এবার আমি যখন ঢুকলাম, উপরে গেলাম, মানে নিজেকে না সেখানে টেকা দেয়, অথচ খোলামেলা পরিবেশ, গাছপালা প্রচুর আছে। এবং ভদ্রলোক বলতেন যে ওনার বাড়ির সামনে প্রতিদিন 7-8টা কুকুর একদম ওনার গেটের সামনে বসে কুকুরগুলো কাঁদতো। এবং ওনার বাড়ির সামনে কিছু কদম গাছ আছে, মানে বাড়ির সাথে বাদিকটা, ওইখানে কিছু ওই চিল আর কিছু হচ্ছে কাক রোজ এসে ওখানে কাকা করে ডাকতো সারাদিন, আর কুকুরও চেল্লাতো। তা আমিও গিয়ে সেই পরিস্থিতিই দেখলাম। তা যখন আমি কাজটা করতে বসার পরে যখন আস্তে আস্তে একটা সল্ট আউট করছি, প্রথম সরালাম ওই কুকুরগুলোকে। ওই কুকুর হচ্ছে বাবা কাল ভৈরবের বাহন, কিন্তু কিছু কুকুর আছে তারা নেগেটিভিটি সেই সব কুকুরগুলোর মধ্যে থাকে, তারা কিন্তু নেগেটিভ।
তা সেই কুকুরগুলো প্রথম সব শান্ত হয়ে গেল। তারপরে তো আমি তখন ঢুকলাম তো একসাথে অ্যাকশন মুডে একদম। তারপরে জোড়া পেঁচা এলো, এটা নিশ্চয়ই তুই দেখেছিস। যার যোগ্যটা শেষ হলো দুটো লক্ষ্মী বেচা, এটা আমি তো চাক্ষুষ মানে আমি এটা জাস্ট অবাক হয়ে গেলাম। তখন রাত্রির প্রায় 2-2:30 বাজে। হ্যাঁ প্রায় 2:30। ওই ঠান্ডা আমি ভাবছি আমার লক্ষ্মী বেচা ডাকছে এসে, এবং ভদ্রলোক বলল যে বিগত 2-2.5 বছর লক্ষ্মী পেঁচাটা আসেনি, এলো মানে সদ্য আপনার কাজ শেষ হলো এলো। তা ওখানে সবকিছু কর্ম শেষ করে দিয়ে আসার পরে বিভিন্ন কর্ম হয়েছে, বিভিন্ন কাটান হয়েছে, প্রেত কাটান, ওনার বাড়ির উপরে যে উচ্চাটন প্রয়োগ হয়েছিল সেই উচ্চাটন প্রয়োগ কাটান, ওনার বাড়িতে যে মৃত্যু ভাড়া একটা ছিল সেইটা কাটান হয়েছে, আরও আদার্স স্তম্ভন ক্রিয়া ছিল সেটা কাটান হয়েছে। তা ভদ্রলোক এখন হলো দিন 15 হলো, কালটা শেষ হয়েছে। কালকে রাতেই ভদ্রলোক ফোন করেছিল, বলছে আপনি আমার যে কি উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। 15 দিন আগে আমার কি চেহারা ছিল, এখন আমার কি চেহারা হয়েছে, মানে সে রূপ রং ফিরে গেছে। এবং বাড়ির মধ্যে যে অস্বস্তি ভাব ছিল কিছু নেই, একটা ভয় ভীতি ছিল সেসব কিচ্ছু নেই। এবং লোকটা সিসিটিভি ফুটেজে পাঠিয়েছে, আমি ইন্টারনেটে দেখে বন্ধুরা। এবং সব থেকে বড় জিনিস তুই দেখেছিস, এমন ভাবে বন্ধনটা করে দিয়ে এসেছি, পরে অন্য প্রেত আসছে ঢুকতে পারছে না। মানে আমি মানে এটা সিসিটিভি মানে এটা আমাদের কারোর বক্তব্য নয়, ঠিক আছে? যদি কারোর তর্ক করার ইচ্ছা হয়, কারণ লোকের প্রাইভেসির জন্য আমি তার নাম তো বলতে পারবো না। যদি মনে হয় আপনারা যাচাই করে দেখবেন যেটা সত্যি কিনা, মানে ইউ ক্যান কল মি, আমি আমার নাম্বার দেওয়া আছে, আমি বলে দেবো, তাকে পার্সোনালি ফোন করে জেনে নেবেন। তার থেকে পারলে ভিডিও ফুটেজটা চেয়ে নেবেন। মানে স্পষ্ট সিসিটিভি ফুটেজের সামনে দিয়ে কোনো ছায়া শরীর ঘোরাফেরা করছে, বোঝা যাচ্ছে, ঢুকতে পারছে না। আমি যেখানে বন্ধন দিয়েছি, হ্যাঁ তাহলে ভদ্রলোক খুব প্লিজড, একদম। হ্যাঁ সেটা তুই নিজে দেখেছিস। ভদ্রলোক আমাকে বলছে, এবং ভদ্রলোকের যিনি মামা উনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার ছিলেন। তা উনি বলছে তুই 6 মাস আগে পেলি না কেন ওনাকে? এবং ওনার মামার সব থেকে আমাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তা আমাদের তো একদিন নিমন্ত্রণ করেছে খেতে যাওয়ার জন্য, খাওয়ার জন্য। হ্যাঁ, তা যাই হোক, তা এগুলোই তো খুশি না আজকে মানুষ যে আমাদের কাছে এসে রিলিফ পাচ্ছে। ধর দেখ, আমার কাছে আমি আগের দিনেও বলেছি যে আমার কাছে কিন্তু সবাই আসতে পারে না, আর আমি সবার কাজও করি না। সব থেকে বড় কথা দেখ, যে বিষয়ে আমি কাজটা করছি, যে ব্যক্তি আমার কাছে আসছে তার কিন্তু এইটার সম্পর্কে একটু অভিজ্ঞতা থাকা উচিত, নইলে সে ভুলভাল বকবে। ধর আমি তাকে যেটা বোঝাতে চাইছি সেই বিষয়টা নিতেই পারলো না, তাহলে সে তো এই বিষয়টা বুঝবে না, সে আনাড়ি তর্ক করবে। তাহলে আমার কাছে যারা আসে তারা দেখবি সব জায়গায় ঝাড় খেয়েই আসে। দেখলাম তো, তুই দেখলি তো আরো কত ফোন আসছে, তুই তো দেখতে পাচ্ছিস বিভিন্ন জায়গা থেকে। এবং বড় কথা হচ্ছে যে বিদেশ থেকেও ফোন আসছে, বিদেশ থেকে। তবে একটা কথা আমি সবাইকে বলি যে আপনাদের প্রত্যেকটা মানুষের গ্রহগত প্রবলেম থাকে, সব থাকে। আমি আপনাদের একটা কথা বলতে চাই যে যাই করুন নাই করুন, সবাই বাস্তুটা বন্ধন করে নিন। বাস্তু যদি অথেন্টিকভাবে আপনারা বন্ধন করেন, তাহলে কি হবে, আপনাদের অন্তত 90% না হলেও 80% আপনারা বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবেন। এই যে দেখবি বহু মানুষ আছে, দেখবি স্টোন পরে, তার যদি বাস্তু খারাপ থাকে না, ওই স্টোন পরে সে বাস্তুর ভেতরে ঢুকবে, বা কোনো কবজ পরে বাস্তুর ভেতরে ঢুকবে, কবজ ইনভ্যালিড, পুরো কবজ ইনভ্যালিড। বাস্তু ঠিক যার, তার 80% সব ঠিক। বাস্তু যার ঠিক নেই, তার পুরো 100% ভুল। কারণ সে যে প্রতিকারগুলো পড়বে সেটাও তো কাজ হবে না তার। অতএব বাস্তুটাকে, আমার বক্তব্য যে প্রত্যেকটা মানুষ তার বাস্তুটাকে আগে ঠিক করুক, সে অটোমেটিক যেসব সমস্যা আছে অটোমেটিক রিলিফ পেতে শুরু করবে, অটোমেটিক সে রিলিফ পেতে শুরু করবে। কারণ তুমি নিজে যদি না ভালো থাকতে পারো না, তাহলে আর ওই সব বলে কিছু লাভ নেই। নিজেকে ভালো থাকাটা সব থেকে বড় জিনিস। এখনকার দিনে দেখ, আগেকার দিনে একটা গ্রামে যদি একটা মানুষ থাকতো, সেখানে কি হতো, ধর একটা সিনিয়র পার্সন আছে, একটা জুনিয়র পার্সন কিছু বলছে, একটা সিনিয়র পার্সন যদি তাকে থামায়, সে থেমে যেত। কিন্তু এখন কেউ কারো কথা থাকে না, নিজেরটা নিজের বুঝে নিয়েছে। তাহলে নিজেরটা নিজের যখন বুঝেছো, তাহলে বাস্তু তোমরা আগে ঠিক করো। বাস্তু ঠিক করেছো মানে তুমি সব ঠিক, আমি সবাইকেই বলি। বাকি নইলে তুমি যেখানে যাই ক্রিয়া করাতে যাও, যাই স্টোন পড়ো, কাজ হবে না। বাস্তুতে প্রবলেম কিভাবে আসে? বাস্তুতে প্রবলেম নেই, বাস্তুতে 2-3 রকম ভাবে প্রবলেম আসে। প্রথম হচ্ছে, কেউ তো কোনো ক্রিয়া করলে সেটা তো প্রবলেম আসে, এটা ফার্স্ট একদম। এবং নিজেদের কিছু ভুলের জন্য প্রবলেম হয়ে যায়। যেমন ধর,
হঠাৎ ধর তুই মার্কেটে গেছিস, ধর তোর কোনো শোপিস পছন্দ হলো বা কিছু হলো, কিন্তু তোর বাস্তুর জন্য ওইটা নয়, আনলেই কিন্তু নেগেটিভ ঢুকে গেল। বাড়িতে হচ্ছে ঠাকুর ঘর যদি অন্যদিকে হয়, বাস্তু তোর নেগেটিভ হয়ে যাবে। বাড়ির কালার অনুযায়ী বাস্তু তোর নেগেটিভ হয়ে যাবে। তারপর হচ্ছে সবথেকে বড় কথা বার, যেমন ধর প্রতি শনিবার অন্তত কিছু হোক নাই হোক শুকনো লঙ্কা খাওয়া উচিত নয়। প্রতি শনিবার বাড়িতে মুসুর ডাল বাজার করে আনা উচিত নয়। এইগুলো যদি করে, যদি এইগুলো বাজার করে নিয়ে আসে বা শনিবার দিন যদি শুকনো লঙ্কা খাওয়া হয়, বাস্তুতে অটোমেটিক নেগেটিভ তৈরি হয়ে যায়। এবং সব থেকে বড় জিনিস, নেগেটিভ পজিটিভ মিনস কি? পজিটিভ থাকলে হচ্ছে ঈশ্বরের বাস হয়, নেগেটিভ মানে হচ্ছে অপদেবতার বাস, শয়তানের বাস, একদম পরিষ্কার কথা। তাহলে হচ্ছে, তাহলে তুমি যখনই এইগুলো করবে, তাহলে তোমার অটোমেটিক ভগবানের বাসটা চলে যাচ্ছে আর শয়তানের বাসটা আসছে। তাহলে এইগুলো কিছু কিছু সিস্টেমেটিক চলতে হবে। এবং এখানে একটা প্লাস পয়েন্ট আছে, তুমি যদি বাস্তু বন্ধন করে রাখো, দেখ প্রতিটা মানুষ দেখ ভুল হতেই পারে, সবাই তো সব জানে না যে এই শোপিসটা কিনবো কি ওই শোপিসটা কিনবো, তার ভুল হতেই পারে। অনেকে আছে শুকনো লঙ্কা ছাড়া ভাতই খেতে পারে না, এক্স্যাক্টলি আছে। অনেকে আছে দেখবি তোর ডাল কিনেই নিয়ে চলে মুসুর ডাল তার খাবে, মুসুর ডাল খাবেই, হ্যাঁ। বা এবং আরো অনেক কিছু জিনিস আছে, ধর বাড়ির কালার, তার ধর ওই কালারটা পছন্দ হয়, কিন্তু এই কালারটা তার বাস্তুর জন্য যাবে, সে সেটা বুঝবে না। তাহলে এগুলো থেকে উপায় কি আছে? তখন তুমি যদি এই বাস্তু বন্ধন করে রাখো, তাহলে তোমাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে না। এবং দেখবি অনেকে দেখবি বাস্তুর দিক মতে দেখবি রান্নাঘর এখানে করা উচিত, এই তোমার ঠাকুর ঘর এখানে করা উচিত, বেডরুম এখানে করা উচিত, কিন্তু সবার তো প্ল্যান অনুযায়ী জায়গা অনুযায়ী হয় না। অনেকেই বলে যে ঈশান কোণে নাকি বাথরুম করতে নেই। এই তুমি বলছো যে বিভিন্ন দিকে বিভিন্ন ডিরেকশন, ঈশান কোণে বাথরুম করতে নেই কেন? দেখ একটা কথা, ঈশান কোণে কেন বাথরুম? ঈশান কোণে শুধু বাথরুমের জন্য নয়, ঈশান কোণ দিয়ে তোর ঢোকাও উচিত নয়, মানে ধর মেন দরজা করা উচিত নয়। এতে কি হয়, ঈশান কোণ হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের মতে বলে, মুসলিমদের জানি না কি, আমি ডাইরেক্ট বলছি, বা অন্য ধর্মের কি আমি জানি না, হিন্দু ধর্মে যেটা বলে ঈশান কোণ হচ্ছে ঈশ্বরের বাস। তাহলে ঈশ্বর যদি ওখানে থাকে, মানে তোর বাড়িতে যদি ঈশ্বর পদার্পণ করে, তাহলে কিন্তু ওই ঈশান কোণেই প্রথম পা রাখে। তাহলে তুই ঈশান কোণেই যদি বাথরুম রাখিস, ঈশ্বরের জায়গায় যদি তুই থাকতিস, তুই কি ফিল দিতিস? পজিটিভ দিতিস না আমাকে নেগেটিভ? নেগেটিভ। তাই নেগেটিভ। ঈশান কোণে হচ্ছে ঠাকুর ঘর করা উচিত। ঈশান কোণে যদি ধর তুই প্রচুর পয়সার মালিক, তোকে বলছি আমাদের উলুবেড়িয়ায় একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা হচ্ছে মানে ঢোকার মুখ হচ্ছে ঈশান কোণ, ঠিক আছে? ওই ফ্ল্যাটটায় যখন যারা এসেছিল ওই ফ্ল্যাটটা কিনে, তারা সব পয়সাওয়ালা ছিল, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে উকিল, কে বিজনেসম্যান, আর যখন থেকে ঢুকেছে সব ভিখারি হয়ে গেছে। হ্যাঁ, ঈশান কোণে যদি তোর বাথরুম বা ঈশান কোণ দিয়ে যদি কেউ ঢোকে, তার অর্থের পরিস্থিতি এবং তার সবথেকে বড় কথা সুনামের জায়গা বা কর্মের জায়গা আস্তে আস্তে ডাউন যেতে থাকবে। এবারে আমি অনেককে শুনেছি যে ঈশান কোণ রেখে আমি কেন সেটা রেমেডি করতে পারবো না, কে বলে ফটকিরি রাখো, কে বলে উমুক রাখো। হয় না, সব কিছু জিনিসের সাবস্টিটিউট হয় না। কিছু কিছু জিনিসের সাবস্টিটিউট হয়, কিন্তু সব কিছু জিনিসের সাবস্টিটিউট হয় না। ঈশান কোণে কিছু করা যাবে না। বা তুমি একটা বেডরুম করলে, ঠিক আছে, বা এমনি কমন প্যাসেজ করলে, মানে বাথরুম করা যাবে না, বাথরুম করা যাবে না, আর ঈশান কোণ দিয়ে ঢোকা যাবে না সদর ঘর, সদর গেট। তুমি বলছো যে বাস্তুতে বন্ধন করে রাখলে বাস্তুতে বিপদ মুক্ত হচ্ছে। হ্যাঁ, বাস্তুতে, কিন্তু সেটা ঈশান কোণের জন্য নয়। হ্যাঁ, বাস্তুতে বন্ধন করে রাখার পরেও কি কখনো বাস্তুতে অন্য কোনো লোক যে আমার খারাপ চায়, সে প্রতিশোধ নেওয়ার জন্য ক্রিয়া করতে পারে বা কিছু করতে পারে? এবার আমি তোকে বলি, কে কি বন্ধন করে না করে জানি না। প্রথম হচ্ছে আমি যাদেরকে বন্ধন করে দিয়ে আসি, তাদেরকে একটা কথাই বলি, বন্ধন করে দেওয়ার পর তাদেরকে একটা টাইম দিয়েন, যে এটার পরে আপনি রোজ সকালবেলা উঠে চাইবেন যে আপনার সঙ্গে লোক শত্রুতা করুক এবং আপনার উপরে আপনার বাস্তুতে ক্রিয়া করুক। কারণ আমি যেই ক্রিয়াটা বাস্তু বন্ধনটা করে দিয়ে আসি, কেউ যদি ওই বাস্তুর উপরে ক্রিয়া করে, ধর করলো কারো জন্য সম্বন্ধ ক্রিয়া করলো ওই বাস্তুতে, সেই ক্রিয়াটা তাকে গিয়ে ডাইরেক্ট লাগবে যে করছে। আচ্ছা, উল্টো এফেক্টিভ হবে। এক্স্যাক্টলি। তুই এই ভিডিওটা দেখি দেখলি ঢুকতে পারছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভদ্রলোকে তো তাদের ক্যামেরা থেকে ভিডিও করে পাঠালো, ঢুকতে পারছে সিসিটিভি থেকে। তাহলে আমি কি এমন জিনিস করে দিয়ে এসেছি যে ওখানে ঢুকতে পারছে না?
কাজ যদি তুমি অথেন্টিক ভাবে বাস্তুবন্ধন, দেখ বাস্তুবন্ধন অনেকেই করে, কিন্তু আমার বাস্তুবন্ধনটা কিছুটা হাটকে অন্যরকম। আমার বাস্তুবন্ধনের গ্যারেন্টি আছে, মানে আমি যতদিন বাঁচবো বা আমি চলে গেলেও থাকবে, আমি কাজটা সেরকম ভাবে করে আসি। তুমি কি বাস্তুবন্ধনটাও প্রেত দিয়ে করো? না, প্রেত দিয়ে কোনোদিন বাস্তুবন্ধন হয় না। বাস্তুবন্ধন পজিটিভ জিনিস। আমি কিছু কিছু পজিটিভ জিনিস ওখানে তৈরি করে দিয়ে আসি, যেগুলোকে মানে ধর ধর তুই বাইরে বেরোলি, ধর তোর উপরে হামলা হতে পারে, তুই কি করবি? তুই সিকিউরিটি গার্ড নিস। ওখানে সেরকম কিছু কিছু আমি কর্ম করে কিছু কিছু সিকিউরিটি গার্ড তৈরি করে দিয়ে আসি, যাকে ভেদ করে ঢোকা যায় না। আচ্ছা, মানে ধর একটা মানুষের সঙ্গে পজিটিভও আসে, নেগেটিভও আসে, আছে তো? তাহলে তার সঙ্গে যখন পজিটিভটা আসছে, নেগেটিভটাও আসছে, সে যখন সেই বাস্তুতে ঢুকলো, পজিটিভ নিয়েও ঢুকলো, নেগেটিভ নিয়েও ঢুকলো, পজিটিভটা তার সঙ্গে ঢুকবে, নেগেটিভটা বাইরে আটকে রয়ে যাবে যতদূর পর্যন্ত বন্ধন আছে। হ্যাঁ। আচ্ছা প্রণবদা, তাহলে বাস্তু বিচার আমরা কাদের দিয়ে করাবো? এবারে বলি বাস্তু বিচার। ভালো প্রশ্ন করেছিস। দেখ, এখন আমি আমার সময়ে আমি দেখিনি, এতটা সাবজেক্টটা আছে কিন্তু দেখিনি। এখন এই যে আলাদা করে বেরিয়েছে, সেটা হচ্ছে বাস্তুবিদ। এবং কিছু জ্যোতিষীও আছে। সো দেখ, জ্যোতিষী দিয়ে বাস্তুবিদ দিয়ে ওইসব ওদের কী সব মেটালের ব্যাপার আছে, সেই সব দিয়ে ওরা কী সব চেক ফেক করে, বা ওইসব মেটাল দিয়ে কী সব ইন্ডিকেশন করে দিয়ে আসে। আমি ধরলাম যে তারা করলো বা তারা প্রকৃত বাস্তুটা দেখলো, কিন্তু কোনো যদি নেগেটিভ এনার্জি, মানে প্রেতের কথা বলছি, বা যদি কোনো তন্ত্রক্রিয়া করা থাকে, তারা তো সেগুলো উদ্ধার করতে পারবে না। তাহলে অ্যাকচুয়ালি প্রকৃত বাস্তু নিয়ে ডাকা উচিত প্রকৃত একজন তান্ত্রিককে। তাদেরকে দিয়ে বাস্তুটা বিচার করানো উচিত। কারণ তারা ওইগুলো যেমন বলতে পারবে, তেমন এইগুলোও বলতে পারবে যে প্রেত আছে কিনা, বা কোনো ক্রিয়া চালান হয়েছে কিনা। দেখ, মানুষের ব্যক্তিগত বাস্তুর একটা সমস্যা থাকে, সেইটা হয়তো ওনারা বলতে পারতো, কিন্তু এইগুলো তো বলতে পারতো না। কিন্তু এইগুলো বলার জন্য কিন্তু একজন প্রফেশনাল এবং প্রকৃত তান্ত্রিক দরকার। আচ্ছা, এবং অথেন্টিক তান্ত্রিক দরকার। না হলে কিন্তু ওই তান্ত্রিক ডাকলেও আবার ওই ঘাপলা তান্ত্রিক ডাকলেও খাপলা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে ধরো কোনো বাড়িতে অনেকে বলে যে প্রেত চালান করেছে, পিশাচ চালান করেছে, প্রেত আর পিশাচ দুটো আলাদা? পুরো দুটো আলাদা। ধরো কোনো বাড়িতে পিশাচ চালানো করা হয়েছে, কি কি সিমটমস দেখা যাবে? প্রথম সিমটমস, পিশাচ ডাইরেক্ট বাস্তুর উপরে চালানো হয় না। আচ্ছা, পিশাচ কিরম চালানো হয় সেটা কিন্তু খুব রেয়ার কেস, মানে ধর মানে খুব কম দেখা যায় আর কি। কিন্তু পিশাচ যদি ডাইরেক্ট চালানো হয়, দেখ, পিশাচ বা প্রেত যদি কারো বাস্তুতে ঢোকে, অটোমেটিক সেই বাস্তুটা দূষিত হয়ে যায়। এবং এটা বুঝবি কিভাবে যে প্রেত? ওই বাড়ির কাউকে না কাউকে ওই পিশাচ এসে তার কিন্তু শরীরকে হ্যাকেল করবে। দেখবি তার চোখের গড়ায় ধর দেখছিস তার বাড়িতে কোনো একটা ব্যক্তি আছে, সে ব্যক্তির দেখবি সবকিছু ঠিক আছে, দেখবি তার চোখের গড়ায় মোটা করে কালি হয়ে যাওয়া, শরীরে সেই ক্ষমতা পাচ্ছে না। হ্যাঁ, তারপর দেখবি এই বাড়িতে থাকলেই তার অস্বস্তি মনে হচ্ছে, বাইরে থাকলে তার ঠিক মনে হচ্ছে। তা স্পেসিফিক সেই ব্যক্তির উপরেই পিশাচ চালানো হয়েছে, এবং সেটা বাস্তুর উপর দিয়ে ঢুকেছে বলে পুরো বাস্তুটাকে নিয়েছে। আচ্ছা, কিন্তু ডাইরেক্ট কোনোভাবে যে পিশাচ চালানো না করে যে সে বাস্তুটার ক্ষতি, এমনিই কোনো প্রেত এলে তার বাস্তুর ক্ষতি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যদি বাস্তু বন্ধন করা থাকে সেখানে তো আর ঢুকতে পারে না। কিন্তু যদি বন্ধন না করা থাকে, এমনি যদি কোনো প্রেত বা পিশাচ আছে, অটোমেটিক তার বাস্তু নেগেটিভ হয়ে যায়, অটোমেটিক। আচ্ছা, সেখানে আর আলাদা করে যে কাউকে পিশাচ পাঠিয়ে বা প্রেত পাঠিয়ে সেই বাস্তুটার ক্ষতি করতে হবে, এগুলো হয় না। সবার আগে বাস্তু বন্ধন করাটা খুব জরুরি। একদম 100+ বাস্তু বন্ধন করা জরুরি, এবং প্রকৃত তান্ত্রিক দিয়ে। এবং শুধু বাস্তু বন্ধনটা করা মানে কি, ওই বেলপাতা, একটু হোমের কাঠ, একটু ঘি দিয়ে কিন্তু বাস্তু বন্ধন হয় না। একটা বাস্তু বন্ধন করতে গেলে তুই নিজে দেখেছিস কত হিউজ পরিমাণে জিনিস লাগে, একদমই তাই, তবে সেই বাস্তুটা বন্ধন হয়। নইলে কিন্তু বাস্তু বন্ধন মানে ওই 2 টাকার চিকিৎসা হয়, 10 টাকার চিকিৎসা হয়, মানুষ কোনটা নেবে? 2 টাকায় 2 টাকার চিকিৎসা হবে, একদম এক্স্যাক্টলি তাই। একটা চক দিয়েও বাস্তু বন্ধন করা যায়, কিন্তু যতক্ষণ ওই চকের দাগটা থাকবে ততক্ষণ। ধর বৃষ্টি এলো, ধুয়ে গেল, বাস্তু বন্ধন শেষ। ওইটা 2 টাকার চিকিৎসা।
একদমই তাই, ঠিক কথা। ঠিক আছে, ধরো এবারে ধরো আমি তোমাকে বলছি, ধরো কোনো বাস্তুতে আগে থেকেই ডিফেক্ট হয়ে আছে, ধরো তার একটা ভাইটাল প্রবলেম, যেটা ঈশান কোণে বাথরুম একটা বাস্তুতে আগে থেকেই করা আছে, তন্ত্র করে কি এই প্রবলেমটা মেটানো যেতে পারে? দেখ, তন্ত্র করে যেটা মেটানো যাবে, প্রথম হচ্ছে গেলে তোমাকে ঈশান কোণে বাথরুমটা ভেঙে দিতে হবে, এবং মানে এর কোনো আর রেমেডি নেই না। আচ্ছা, না, ওটা তোমাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে তোমাকে অন্য জায়গায় করতে হবে, এবং ওইটার জন্য যেটা তোমার দূষিত হয়েছে বাথরুমটা, সেইটাকে ঠিক করতে হবে। আবার আরেকটা বলে যে বাড়ির দরজায় ঢোকার সময় নাকি সরাসরি বাথরুম থাকতে নেই। থাকতে নেই তো, কেন? থাকতে নেই তো, কারণ কেন জানিস, ধর সদর দরজা দিয়ে তুইও ঢুকছিস আর ঈশ্বরও ঢুকছে, দেখবি সদর দরজার জুতোও রাখতে নেই। ধর ঈশ্বর ঢুকে যদি সোজা যদি বাথরুমটাই দেখতে পায়, তাহলে কি হবে? সে তো ঘুরে ব্যাক করে পালিয়ে যাবে। কিন্তু নেগেটিভ যদি ঢোকে, সে দেখবে না আমার জন্যই সেটাকে সাজিয়ে রেখেছে নেগেটিভ জায়গা, তো তখন বাস্তুটা নেগেটিভের বাস হয়ে যাবে। একটা লাস্ট দুটো কোয়েশ্চেন বাস্তু দিয়ে করবো, যেটা হচ্ছে একটা কোয়েশ্চেন বলা হয় যে শোয়ার সময় আয়নার সামনে শুতে নেই, না, অথবা দুটো আয়না বাস্তুতে মুখোমুখি রাখতে নেই। কেন? সপ্তাহে দুটো আয়নার মুখোমুখি নয়, একটা বাড়ির মধ্যে একটাই আয়না রাখতে হয়, দুটো আয়না কোনোদিন রাখতে নেই, তার নেগেটিভিটি রে ছড়ায়। এখনকার দিনে অনেক ইন্টেরিয়ার ব্যাপার আছে, কিন্তু সবাইকে বলি ইন্টেরিয়ার করো, যাই করো, বাড়ি সাজাও, কিন্তু বাড়িতে একটাই আয়না রাখো। আয়নার শুতে নেই কেন? আয়নার সামনে শুতে নেই কেন? দেখ, প্রেত আসে বা প্রেত দেখা যায়, কারো যদি রাশি হালকা হয়, ওই আয়নার সামনে কিন্তু দেখবি নেগেটিভ এনার্জি, কাউকে যদি প্রেত ধরে বা প্রেত কিছু হয়, ওই আয়নার সামনে আনলে কিন্তু সে প্রেত বোঝা যায়, বোঝা যায়। তাহলে এই আয়না তাহলে কি তোকে পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে? নেগেটিভ দিচ্ছে। এক্স্যাক্টলি, এই জন্য। এবং রাত্রেবেলা শোয়ার সময়ও ওই আয়নাকে কিন্তু চাপা দিয়ে রাখতে হয়, কিন্তু অনেকে রাখে না। এবং সব থেকে বড় জিনিস জানিস, যে আমাদের রোগ হোক বা যে কোনো নেগেটিভ হোক, সেগুলো কিন্তু রাতে বেশি ছড়ায়। আয়না থেকে তাহলে কি এনার্জি অ্যাবজর্ব হয়? বলছো একদম নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব হয়, এবং পজিটিভ এনার্জি অ্যাবজর্ব হলো, মানে মানুষের শরীর থেকে বলছি, মানুষের শরীর থেকে তো পজিটিভটা নিয়ে নেবে, কারণ নেগেটিভটা টানছে, হ্যাঁ, এবং ওকে নেগেটিভটা দেবে, হ্যাঁ। কি বলছি বুঝতে পারছি? তার মানে ওটা তো নেগেটিভ এনার্জি, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক দেখতে গিভ অ্যান্ড টেক, একদম। এবং রাত্রে দেখবে আমরা যত জিনিস যা হয় দেখবি রাতেতেই হয়, তার রাতে যদি তুমি আয়না, এবং সকালবেলা সব থেকে বড় জিনিস, তুমি ঘুম থেকে উঠে আয়নায় ডাইরেক্ট মুখ দেখা উচিত নয়। ঘুম থেকে উঠেই ধর রাত্রেবেলা শুয়ে আছিস, ধর তোর মধ্যে কিছু পজিটিভনেস রাত্রেবেলা হয়েছে, সকালবেলা উঠেই যদি তুমি আয়নাতে মুখটা দেখাস, পক্ষ তোর পজিটিভটা কেড়ে নিয়ে তোকে নেগেটিভটা দিয়ে। ওই জন্য বলে আয়না যদি তোমার সামনেও থাকে, সেটা চাপা দিয়ে রাখো। বাস্তু রিলেটেড লাস্ট কোয়েশ্চেন আমার আজকের পডকাস্টে, যেটা হচ্ছে যে এঁঠো বাসন রাত্রে ফেলে রেখে ঘুমোলে নাকি বাড়িতে অমঙ্গল হয় বা অলক্ষ্মী প্রবেশ করে। একদম। বা অনেক ক্ষেত্রে বলে যে এঁঠো বাসন যদি ফেলে রাখা হয় রাত্রে নাকি অপদেবতার আগমন ঘটে। এইটা নিয়ে তুমি কি বলবে? ভুল কিছু বলেনি, কারণ দেখ, রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মী আর অন্নপূর্ণার বাস। তাহলে রান্নাঘরে যদি আমি রান্নাঘরের বেশিরভাগ মানুষ এঁটো বাসন রাত্রে রেখে যায়, যে সকালে উঠে মাজবো, তাহলে রাত্রেবেলা যখন ওনারা আসবেন, বা যে কোনো সময়ই আসতে পারে, বিশেষ করে আমি রাতটাই বলছি, যদি আসেন, গিয়ে যদি দেখে ওখানে এঁটো পাটোর জিনিস পড়ে আছে, ওনারা আসবেন, তুই হলে যেতিস, তুই হলে থাকতিস? মানুষই তো যেত না। আমরা নিজেরাই দেখবি একটা জিনিস, ধর তুই আগের দিনে ধর একটা কিছু রান্না হয়েছে, ধর মাংসই রান্না হয়েছে বা মাছই রান্না, সেইটা ধর তুই বেসিনে রেখে দিয়েছিস, সেই দিনকে রাতে তুই রেখেছিস, সকালে উঠে দেখবি একটা অন্যরকম গন্ধ ছাড়ে। তুই দেখবি সকালবেলা যদি রান্নাঘরটা খুলিস, দেখবি ভক করে একটা অন্যরকম গন্ধ ছাড়ে, তুই নিজেই নিতে পারিস না, তাহলে ওনারা কিভাবে নেবে? বা সেই পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হবে কি করে? সারা রাত তো ওখানে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়। তাহলে অতএব রাখা উচিত, রেগুলার বাসন রেগুলার ধুয়ে ফেলা উচিত, রেগুলার গ্যাস রাতে পরিষ্কার করে মুছে, রান্নাঘরকে শুদ্ধ করে মুছে তবে ঘুমোতে যাওয়া উচিত। এটা প্রত্যেকটা বাড়িতেই করা উচিত, তবে সেই বাড়ির মধ্যে। এবং এইটা যদি প্রত্যেকটা মানুষ যদি এটা করতে পারে, অন্তত জীবনে কিছু হোক নাই হোক, তার জীবনে অন্যের অভাব অন্তত হবে না। কিন্তু এইটা করলে তার কিন্তু অন্যের অভাব হবে। আচ্ছা, কারণ তুমি তো ডাইরেক্ট সেই মানুষ দেখ কাজ করছে, সেই দিকটাই ব্লক করে দিচ্ছে, অন্য আসছে। আমরা মানুষ দেখ এত কাজ করছে, পরিশ্রম করছে খাওয়ার জন্য, তাহলে অন্য বস্ত্র বাসস্থান। আর আমরা যদি সেই অন্যের জায়গাটাই যদি মানুষ খেতে না পেলে কত কষ্টে থাকে বলতো, তাহলে সেই জায়গাটাই যদি আমরা ব্লকেজ করে দিই, তাহলে আমাদের ক্ষতিই হবে।
তা সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের উচিত যে প্রতিদিন রাতে ওই বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে শুতে যাও। এতে তার বাস্তুর পজিটিভও হয়, লক্ষ্মীশ্রী বজায় থাকে। বেশ, আজকে এর পরের টপিক যেটা আমি ঠিক করেছি আলোচনা করার জন্য, বাস্তুতে একটা টপিক এতক্ষণ তো আমরা আলোচনা করলাম, আশা করি মানুষজন অনেক কিছু জানতে পারলো, হয়তো কিছু সুফল পেলেও পেতে পারে, বা যারা সুফল খোঁজার চেষ্টা করছেন তারা অবশ্যই জানাবেন। এখন একটা টার্ম, কয়েকটা টার্ম তন্ত্রের লাইনে, ওই লাইনেই বলছি, বা তন্ত্রোক্ত বিষয়ে খুব বিখ্যাত। এক হচ্ছে বশীকরণ, আমি বারে বারে বলি সব জায়গায় বশীকরণ স্পেশালিস্ট, আর একটা হচ্ছে মারণ স্পেশালিস্ট। সবাই মারণ করতে পারে। খুব কঠিন একটা জিনিস, খুব কঠিন একটা বিদ্যা, এবং আমি মনে করি যে এটা যে বিদ্যার এফেক্ট তার যে করছে বিদ্যাটা তান্ত্রিকের ওপরেও পড়ে। মারণ কাকে বলবো? দেখ, মারণ কাকে বলবি প্রশ্নটা তুই ভালো করেছিস। মারণ বলতে গেলে প্রথম কথা হচ্ছে মেরে দেওয়া, একদম পরিষ্কার মেরে দেওয়া, কিন্তু তারও কিছু সামঞ্জস্যতা থাকে। মারণে তারও কিছু সামঞ্জস্যতা থাকে। কি সামঞ্জস্যতা? মারণ প্রথমত যাকে তাকে করা যায়নি, মারণ যাকে তাকে করা যায়নি, আর মারণ সবাই করতে পারেনি। আচ্ছা, মারণ ক্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি ইললিগাল, কিন্তু তা বলে কি হয় না? প্রচুর জায়গায় মারণ ক্রিয়া হয় এবং হয়েওছে। আমরা জানি, অনেকে জানে না। মারণ ক্রিয়া হলে তো কেউ বুঝতে পারবে না, এর তো কোনো প্রুফ নেই, এর তো কোনো প্রুফ নেই মারণ ক্রিয়া। মানুষ গুলি করে মেরে দিলে তার প্রুফ আছে, এখানে তো কোনো প্রুফ নেই। কার উপরে কখন কি ক্রিয়া হচ্ছে কেউ জানে না। তবে অথেন্টিক মারণ ক্রিয়া সবাই জানে না এবং করতেও পারে না। যারা মারণ ক্রিয়া জানবে তারা প্রকৃতভাবে করে এবং তারা তার এফেক্টগুলো বোঝে এবং তার খরচগুলোও বোঝে। এবং মারণের কোনো ঘটনা তোমার লাইফের? হ্যাঁ, আমি আমার গুরুদেবের কাছে থাকাকালীনই তোকে বলছি। আমার গুরুদেবের কাছে থাকাকালীন আমার গুরুদেব যখন মারণ ক্রিয়া করতো, এক ভদ্র মহিলা, উনি আমার গুরুদেবের বহুদিনের, ওনার ফ্যামিলি বহুদিনের ছিল, মানে বহুদিনের ওনার কাছে আসতো। তা ওনাদের উপরে কোনো একটা জায়গায় কোনো একটা ব্যক্তি ওনাদের উপরে বারে বারে ক্রিয়া করতো এবং গুরুদেব কাটাতো। এবং একটা সময়ে আমার গুরুদেব, মানে ওনার যে মহিলাটা আসতো, ওনার ছেলেকে খুব ভালোবাসতো, খুব ছোট ছেলে। তা ছেলেটার বয়স ধর ওই 7-8 বছর, মানে বাচ্চাই, শিশু ছিল। তা তার উপরে একটা বান ক্রিয়া চালিয়েছিল। তা ছেলেটা মারা যেত গুরুদেব না যদি পৌঁছে, মানে ডাক্তার কোনো রোগী ধরতে পারেনি। তা আমার গুরুদেবকে তারপরে বললো, আমার গুরুদেব গিয়ে দেখলো এই হয়েছে, তারপর সেটা কাটানো। আমার গুরুদেব রেগে গিয়ে সে ভদ্রলোককে বহুবার ওয়ার্নিং করেছিল, মানে এই যে ক্রিয়া করেছিল, ক্রিয়াটা কেটে দিত। কেটে দেওয়া মানে তান্ত্রিকদের একটা ব্যাপার আছে যে সেগুলো ওয়ার্নিং দিয়ে দেয় যে আর করো না, এইগুলো করতে নেই। তার লাস্ট পর্যন্ত গুরুদেব আমাদেরকে হাতে করি তখন করিয়েছিল মারণ ক্রিয়া। তা স্পেসিফিক আমি আর আমার একটা গুরু ভাই, আমাদের দুজনকে দিয়ে, আমাদের দুজনের হাত দিয়ে সে মারণ ক্রিয়া করিয়েছিল। তা আমরা জানতাম না। তা গুরুদেবের বাড়ির সামনেই একটা শ্মশান আছে, গুরুদেব ওই শ্মশানেই সাধন ভজন করেছে। তা আমাদেরকে বললো আজকে রাতে একটা ক্রিয়া করবো, আজকে একটা বডি আসবে। তার গুরুদেবের ওই শ্মশানে যিনি ডোম ছিলেন, ওই ডোম গুরুদেবের কথায় উঠতো বসতো, মানে গুরুদেবেরই শিষ্য ছিল। তা যে বডিটা এসছিল, বডিটা বেওয়ারিশ লাশ। তা বেওয়ারিশ লাশ ওখানে পোড়াতে আসতো, শনাক্তকরণ কেউ নেই। তা আমাদেরকে প্রসিডিওর বলেছিল এবং গুরুদেব পাশে বসেছিল। গুরুদেব বললো আজকে এই ক্রিয়াটা তোরা করবি, যেখানে আটকে যাবি আমি করে দেবো, এটা শেখ তোরা। তা যথারীতি আমরা খুব খুশি, করব, গুরুদেব শেখাবে, বা আমাদের বিদ্যাগুলো দিয়েছিল, প্রয়োগ করার কোনো রাস্তা পাইনি। খাতা ভর্তি করে তো লাভ নেই, সেটাকে তো প্রয়োগও করে দেখতে হবে যে হয় কি হয় না। তা আমরা যথারীতি গুরুদেব বললো যে প্রথমত ভয় পাবি না, যেটা হবে ভয় পাবি না, এবং তার কিছু ভোগ টোগ রাখা থাকে এবং ক্রিয়ার কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। তা এখানে জ্বলন্ত চিতা জ্বলছে, চিতার উপরে ডাইরেক্ট ক্রিয়া, মারণ ক্রিয়া কিন্তু চিতার উপরে ডাইরেক্ট করতে হয়, এবং আরও অনেক প্রসিডিওর আছে। তা গুরুদেব বলেছিল যে এটা আমি করছি, তার কারণ
সে ব্যক্তিকে আমি অনেকবার সাবধান করেছি, সে শোনেনি বলে কিন্তু আমাকে তার উপরে এই প্রকৃতির সৃষ্টির এগেনস্টে গিয়ে আমাকে এই কাজটা করতে হচ্ছে। তা আমরা যখন করলাম, কাজ যখন শুরু করেছি, আমাদেরকে বললো ক্রিয়া করতে করতে গুরুদেব বলছে শোন, এক্ষুনি মরাটা উঠে বসবে এবং হাঁ করবে, এই যে ভোগটা আছে তার গালে দিয়ে দিবি, সে গাল বন্ধ করে শুয়ে পড়বে। আমরা প্রথমে এটা অবিশ্বাস্যই ভেবেছিলাম। তা আমরা যখন ক্রিয়াটা শুরু করি, করার পরে তা দেখলাম প্রায় ঘন্টা দেড়েক, হয়তো বেশিও হতে পারে কমও হতে পারে, টাইমটা এক্স্যাক্ট আন্দাজ করা যায়নি, তা আন্দাজ করে যতটা মনে হয়েছে তা দেখলাম সেম জিনিস গুরুদেব যেরকম বললো। আমার তো লোম ফোম খারাপ হয়ে গেছে। গুরুদেব বলে এই ভোগটা দিয়ে দে, তাই এরকম খিঁচে এরম ভাবে উঠে পড়ে গালটা হাঁ করলো, আমরা ভোগটা দিয়ে দিলাম, সে গালটা বন্ধ করলো, শুয়ে পড়লো। তা যথারীতি 2 দিন পর শুনলাম সে যে যার এগেনস্টে করার জন্য সে ব্যক্তিটা আর নেই। রাত্রেবেলা ম্যাসিভ হার্ট অ্যাটাকে চলে গেল, মানে ডাক্তারের রিপোর্ট আর কি, ম্যাসিভ হার্ট অ্যাটাক। ঠিক আছে, তা এইটা হচ্ছে রিয়েল মারণ ক্রিয়া। কিন্তু এটা কি তন্ত্রের আদৌ মানবিক দিক? না, মানবিক দিক কখন হতো বলতো? এখনো অনেকে মারণ ক্রিয়া করে। কিরাম মারণ ক্রিয়া করে জানিস তো? পয়সা দিল করে দিল, নেই যে মারণ ক্রিয়া করার লোক নয়, প্রচুর আছে। অনেক অঘরীরা আছে করে, অনেক কাপালিকরা আছে করে, যারা জানে বিদ্যাটা, তারা পয়সার লোভে করে ফেলে। কিন্তু আমরা কিভাবে করি জানিস তো? আমরা কখন করি? আমরা লাস্ট অস্ত্র। মানবিক বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি করা তো উচিত নয়, কিন্তু কেন করি? তাকে থামানোর জন্য করি, যে তুমি এটা ভুল করছো। সে তখনও যদি না থামে, তখন আমরা গিয়ে লাস্ট এটা প্রয়োগ করতে বাধ্য হই, যে তোমাকে রাখলে আমার ডিস্টারবেন্স হচ্ছে, আমি কতবার তাকে গার্ড দেবো? সম্ভব না, তুমি শুনছো না আমার কথা। তা তখন আমরা ক্রিয়াটা করি। এই না যে কেউ আমাদের টাকা দেবে মেরে দাও, তা না। কেউ যদি আমার লোকের ক্ষতি করে তখন আমরা এটা প্রয়োগ করি, তার আগে কিন্তু আমরা করি না। কিন্তু কেউ এই যে এখন দেখছি মার্কেটে, আমি মারণ পারি, ওই নামে এই লোক টাকা তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমরা করি মারণটা প্রকৃত। মারণের এমন কোনো আচার রয়েছে, গুজ্জ আচার রয়েছে, যেগুলো করতেই হয়? প্রচুর গুচ্ছ আচার। যেমন প্রথমত বলি, দেখ, মারণ করতে গেলে প্রথম মিনিমাম 1 সপ্তাহ আগে, নিজেকে শুদ্ধাচার তৈরি করতে হবে। তান্ত্রিককে শুদ্ধাচার হতে হবে, এবং তার নিজের মধ্যে একটা প্রোটেকশন বলয় তৈরি করতে হয়। কেন প্রোটেকশন বলয় তৈরি করতে হয়? দেখ, ক্রিয়া করলে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি এই হাতটা আছে এখানে ঠুকলাম, এখানে আমার যতটা লাগলো এখানেও লাগলো। আমি ক্রিয়াটা করার সময় তার একটা ব্যাকফিট আছে, সেই বলয়টা 1 সপ্তাহ ধরে তৈরি করতে হয়। তার কারণ হচ্ছে ওই যে ব্যাকফিটটা আছে সেটা যতটা আটকানো যায়, এটা নিজেকে প্রস্তুতি তৈরি হলো। প্রস্তুতি তৈরি হওয়ার পর আমরা যখন ক্রিয়াটা করলাম, ক্রিয়াটা করার পরে আমরা নেগেটিভটা আমাদের লাগবেই, এবং আমাদের নিজেদের, সেই ব্যক্তি তো মারা যায়, কিন্তু আমাদেরও নিজেদের 2 মাস 2.5 মাস সজ্জা, মানে বিছনা সজ্জা হতে হয়। 2 থেকে 2.5 মাস, অনেকটা সময়, এবং অনেক কিছু সাফার করতে হয় আমাদের সেই সময়টা। তুমি যে মারছো তার যে ফল সেটা পাবেই। প্রকৃতি আছে না, প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। কারণ আমি যাকে মারছি সে কিন্তু সৃষ্টির আগে তার কিন্তু মৃত্যু লেখা ছিল না, সে কিন্তু চলে যাচ্ছে। তাহলে প্রকৃতি এক্স্যাক্টলি সৃষ্টির এগেনস্টে গিয়ে কাজটা করছি। কিন্তু কিছু কিছু সময় করতে হয়, হয়তো প্রকৃতিই চেয়েছে, আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু মারণ মানে, যদি কেউ বলে মারণ, তো যারা জানে তো জানে, আমরাও জানি, কিন্তু আমরা ওইভাবে প্রয়োগ করি না। যদি কেউ প্রকৃত বিপদে আসে, তাও সবার জন্য প্রকাশ্যে মারণ করি না। আর খরচাটাও বেয়ার করা, স্পেসিফিক অনেক খরচা। তুমি যে গল্প বললে একটু আগে, অনেক খরচা, বেগারিজ লাশ, শ্মশান এসব অনেক রকম ব্যাপার আছে। ঠিক আছে, মারণ কি অনেক রকম ব্যাপার আছে। মারণ সবাই করতে পারে না, আর এখন তো অ্যাডের যুগ, মারণ লোক বলছে, সবাই বলে যাচ্ছে, ওই ওরকম হচ্ছে। কোন তান্ত্রিক যে প্রকৃত মারণ জানে সেটা আমি বুঝবো কিভাবে? এবারে হচ্ছে বলি, দেখ, কোন তান্ত্রিক যে প্রকৃত মারণ জানে, প্রথমত তুই যখন কোনো তান্ত্রিকের কাছে আসবি, সবাই বুক ঠুকে বলে আমি মারণ করে দেবো, মুখ করে দেবো, তুমুক করে দেবো, বলে তো।
তাকে আগে জানতে হবে যে মারণের প্রসিডিওর কি আছে। এবং মারণের প্রসিডিওর মানে হচ্ছে খুব গুহ্য প্রসিডিওর। অন্য কেউ হলে যারা প্রকৃত মারণ জানে তারা বলবে না, আর যারা জানে না তারা আবল তাবল করে বলে দেবে, ভুল বকে যাবে, বলবেই না তোকে মারণের প্রসিডিওর। এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে মারণ যারা করে তুই তাদের কাছে পৌঁছতে পারবি না, সহজে আসতেই পারবি না, বাধা চলে আসবে। তাহলে তোমার মনে হয় কি এই মারণ যে করা হয় সেটা কি ঠিক না ভুল? আমার তো মনে হয় ভুল। যদি তোমাকে কেউ কষ্ট দেয়, সেখানে যদি না সে তাকে বারণ করা সত্ত্বেও যদি না থামে তাহলে ঠিক, কিন্তু যদি না সে কিছু করেনি তার উপরে যদি ডাইরেক্ট মারণ প্রয়োগ করা হয় তাহলে ভুল, অবশ্যই ভুল 100-এ 100+। আমরা আমাদের এই পডকাস্টের বা এই পুরো আলোচনার এবং শেষের দিকে এসেছি। যদি কেউ মারণ করতে চায় তুমি তাকে কি বলবে? দেখ, এইগুলো তো প্রকাশ্যে বলার বিষয় নয়। কেউ যদি প্রকৃতভাবে কষ্টে থাকে, আমি বলবো না যে আপনারা মারণ করুন। তবে যদি কেউ প্রকৃত এরকম ঠকেছেন বা কিছু হয়েছে, ঠকেছেন মানে আপনাদের প্রকৃত এরকম কষ্ট দিয়ে আসছে, লাস্টে আপনারা ফেড আপ হয়ে ধরুন ভেবেছেন যে মারণ করবেন, এটা করার আগে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে নিশ্চয়ই কিছু ভালো সাজেশন দেবো বা ভালো কিছু করার চেষ্টা করে দেবো। বাকি তো সমাজদার লোগো ইশারা কাফিয়ে। একটা খুব ভালো ইন্টারেক্টিভ সেশন কাটলো। তোমার সঙ্গে বসলে বলি বারবার সময় চলে যায়, একদম। কিন্তু কি করা যাবে, সময় সীমিত। আবার অবশ্যই দেখা হবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড সকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা এতক্ষণ পুরো ভিডিওটা দেখলে তারা অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা আমার সঙ্গে কথা বলতে চাও তারা যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। যারা প্রণদার সঙ্গে কথা বলতে চাও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল। এবং সকলে তোমরা জানিও কে কোথা থেকে দেখছো। এবং আমি চাই এই পরিবারটা আস্তে আস্তে অনেক বড় পরিবার হয়ে উঠুক। তোমরা যারা পডকাস্ট করতে চাও আমার সঙ্গে এই স্টুডিওতে এসে, তারাও যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার। আদেশ। জয় শ্রী মহাকাল, জয় মা প্রণবেশ্বরী।